বিজিবি, র্যাব ও ডিজিএফআই বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানালো সরকার। প্রতিবেদন গণহত্যার অকাট্য দলিল বলছে প্রসিকিউশন। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট ও গণহত্যাকারী, মন্তব্য ফখরুলের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। প্রয়োজনীয় সংস্কার শেষেই ভোট চায় জামাত। এক যুগ পর ইসিতে বৈঠক। সংবিধান সংস্কার পদ্ধতি ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো, বললেন আলী রিয়াজ। শাহবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয়া হলো আন্দোলনকারীদের। নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশের দল। শুরুতেই খেলবে ওয়ার্ম আপ ম্যাচ। দুবাইয়ে প্রথম খেলা 20 ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। র্যাব, বিজিবি এবং ডিজিএফআই এর বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে সরকার সমর্থন ও স্বাগত জানিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন কপি উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এর ফলে বর্তমানে চুক্তিতে থাকা 14টি দেশের নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে 10 মিনিটে ভিসা পাবেন, যা আগে দীর্ঘ সময় লাগত। 30 দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকরা এখন এই সুবিধা পান। ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘের তদন্ত রিপোর্টে যে 5টি বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, ইতিমধ্যেই সেসব সংস্কারের কাজ চলছে। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ দেয়া না দেয়ার সম্পূর্ণ এখতিয়ার বিচারপতিদের। আরও বলেন, বিভিন্ন বাহিনীর মধ্যে থেকে যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করবে ট্রাইব্যুনাল। তবে তাদের চাকরিচ্যুত করার বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে 5টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ নিতে সুপারিশ করেছে জাতিসংঘ। জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন। সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা নিয়ে অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এই প্রতিবেদন প্রকাশ করে, যাতে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। নয়মাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন। একটা সময় ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার, নির্বিচারে চালায় গণহত্যা।
বুধবার জুলাই গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। Violent elements associated with the former ruling party. বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও OHCHR। সবার আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সংস্থাটি। আগেও দেখেছি নিষিদ্ধ করার ফলে খুব একটা যে ইম্প্যাক্ট ফেলেছে তা না। এখন কথা হচ্ছে যে আমি ওই রাজনৈতিক দল তারা কি স্ট্যান্ড নেবেন, কারণ তাকে তো জনগণের সাথে এইটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় পুলিশের এমন প্রবিধানগুলোও সংশোধন করার সুপারিশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে একটি জাতীয় পুলিশ কমিশন গঠন করার সুপারিশও করা হয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে এই সরকারিকরণ যেটা হয়েছে এবং এটা ওভার দি ইয়ার্সই হয়তো হয়েছে, এখন কিভাবে বেসরকারিকরণ করা হবে এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কেবল সীমান্ত রক্ষার কাজে রাখার সুপারিশ করা হয়েছে। অন্য কাজে নিয়োগ না করে ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ করা এবং আইনি ক্ষমতা ঠিক করে দেওয়ার কথা বলেছে জাতিসংঘ। একই সঙ্গে আনসার ভিডিপির ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বিলুপ্ত করার সুপারিশ করা হয় টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-কেও। সশস্ত্র বাহিনীকে নিরাপত্তার কাজে ব্যবহারের ক্ষেত্রে সীমারেখা ঠিক করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করলেও অল্প সময়ের জন্য করার কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই বিষয়ে দ্রুত একটা অধ্যাদেশ পাশ করার সুপারিশও করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য প্রকাশের কারণেই মানবাধিকার লঙ্ঘনের এত বড় ঘটনা ঘটেছে। তবে নিষেধাজ্ঞা না আসলেও ভবিষ্যতে এসব সংস্থার উপর কড়া নজর থাকবে বলেও মনে করছেন তারা। একটা বড় নজর থাকবে যে ওই দলীয়করণ থেকে পরিবর্তনটা হচ্ছে কিনা, হলে কি হওয়ার কথা। জাতিসংঘের এমন প্রতিবেদনকে সাধুবাদ জানিয়েছে সরকার। বৈঠকের মাধ্যমে তাদের দেয়া সুপারিশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বিএনপি। দলটির দাবি, অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের 848 নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করার কথা জানান বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। আসামি 500-রও বেশি। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন তথ্য উপাত্ত সহ 84টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি। এছাড়া পত্রিকার ছবি, অডিও এবং ভিডিও জমা দেওয়া হয়েছে। ভোটারবিহীন সরকার শেখ হাসিনার গত জুলাই এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তা জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। গুলশানে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি। আর ভোটের আনুপাতিক হারে আসন এবং জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী নির্বাচন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। শেখ হাসিনাও তার দোষরদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে জাতিসংঘের পরামর্শ বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোন দল রাজনীতি করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। আয়নাঘর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সচেতনভাবে আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিবন্ধন আইন বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাই সংস্কারের আগে নির্বাচন নয় বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। গোলাম পরোয়ার বলেন, সংস্কার ছাড়া নির্বাচন করলে তা অবাধ ও সুষ্ঠু হবে না। সংস্কার পূর্ণ করে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিলে জামায়াতের কোনো আপত্তি নেই। নির্বাচনকে পেশি শক্তি থেকে মুক্ত রাখার আহ্বানও জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি না তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কার করার ঐকমত্য আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলেও জানান কমিশন প্রধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা গণমাধ্যমকে জানাতে কমিশনের এই প্রেস ব্রিফিং। উপস্থিত ছিলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষ থেকে আমি যতদূর জানি, আমি অন্যান্য সংস্কার কমিশনের সাথে কাজ করার সূত্রে যেটা জানি এবং ঐকমত্য কমিশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় বিবেচনায় রাখা হচ্ছে সেদিক থেকে আমি যেটা বলতে পারি, লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার, যেটাতে সকল বা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ রাজনৈতিক দল সম্মত হবেন যে ভবিষ্যতে তারা এই সংশোধনগুলো, এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। এ সময় তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে অনেক সংস্কারই সম্ভব। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। মৌলিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের একত্রে বসে আলাপ আলোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করেছি কাঠামোটার মধ্যে দিয়ে।
কমিশন প্রধান জানান, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই 70 অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করেছে তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কাজ শুরু হবে আগামী শনিবার। কমিশনের মেয়াদ হবে 6 মাস। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দেখা গেছে কমিশনের অন্য সদস্যরা হলেন আলী রিয়াজ, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুঈদ চৌধুরী ও এমদাদুল হক। তারা অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের প্রধান। এসব কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণ করতে এই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। ইউএই সম্পর্ক আরো গভীর। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে জাতিকে নেতৃত্ব দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশ আগামী বছরগুলিতে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করবে বলে প্রত্যাশা করেন আমিরাতের মন্ত্রী। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং বাংলাদেশের সিনিয়র সেক্রেটারি ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, রাজধানীর শাহবাগে নিয়োগের দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আন্দোলনকারীদের কি অবস্থা এখন, আর যান চলাচলের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে, যেটি শাহবাগে অবস্থিত, সেখানে কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা কিন্তু এখানে অবস্থান করছেন। এর আগে কিন্তু দুপুর 2টায় কিন্তু এই চাকরি প্রত্যাশী যারা নিয়োগ পেয়েছিলেন তারা কিন্তু রাজধানীর শাহবাগ যে মোড়, সেই মোড় কিন্তু তারা অবরোধ করে রাখেন এবং এর ফলে কিন্তু এই শাহবাগ মোড় এবং এর আশপাশের এলাকা কিন্তু যানজটের সৃষ্টি, এবং যানজটের প্রেক্ষিতে কিন্তু শাহবাগ থানা পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হয় এবং জল কামানো নিক্ষেপ করে। এই মুহূর্তে কিন্তু এই যে যারা বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রয়েছেন শিক্ষকরা, তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে এখন তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে সেই অবস্থান কর্মসূচি উজ্জীবিত করে রেখেছে। এর আগে কিন্তু তারা যেটি বলছে যে পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দুপুরে, সেখান থেকে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 8 থেকে 10 জন তাদের এই সুপারিশপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু আটক হয়েছেন বলে জানিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলেছে যে মূলত যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু সড়ক থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় এবং তারা তাদেরকে প্রথমে অনুরোধ করেন এবং অনুরোধ না শোনার পরে কিন্তু হচ্ছে তারা জলকামান নিক্ষেপ করতে বাধ্য হন বলে শাহবাগ থানার পুলিশ আমাদেরকে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ যে মূল সড়ক, সেই মূল সড়ক ছেড়ে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে এই জাতীয় জাদুঘরের সামনে এবং সেখানে কিন্তু এই মুহূর্তেও তারা রয়েছে এবং তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছুক্ষণ পর তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা তাদের যে আন্দোলন এবং সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এখানকার যে অবস্থান কর্মসূচির মাধ্যমে। এর আগে কিন্তু প্রাথমিকের 6531 জন সহকারী শিক্ষক পদে যারা নিয়োগ পেয়েছিলেন, হাইকোর্ট কিন্তু তাদের সেই নিয়োগটি বাতিল করে দেন এবং বাতিলের
এক পর্যায়ে কিন্তু সহকারী শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে আসার পর কিন্তু তারা তাদের যে আন্দোলন কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আজকে কিন্তু একই দিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বাতিল হওয়া নিয়োগের বিষয়ে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টে আপিল করেছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সোহাগ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা আসতে শুরু করেছেন। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর উপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। মুসল্লিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীও। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা। সে সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলে কদর বেড়েছে ফুলের। এদিকে নগরবাসী যাতে প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই 5 তারকা হোটেলগুলোর খাবারের মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। আর পিছিয়ে নেই চুরিমালার দোকানিরাও। সেলিম খানের ক্যামেরায় বসন্ত বরণ প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসী যেন ব্যস্ত। লালে হলুদে একাকার হয়ে গেছে শাহবাগ মোড়। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুল। বাসন্তী হলুদ ও লাল রঙের ফুলে যেন জানান দিচ্ছে ব্যস্ততম নগরীতে ফাগুনের আগমনী বার্তার। তাই তো দোকানে চাহিদার শীর্ষে এখন গাঁদা ও গোলাপ। বেশিরভাগ গোলাপি করে, বাসন্তী কালার গেন্দাটা বেশি বিক্রি হচ্ছে। আমি আপাতত গাঁদা ফুল কিনেছি। বরাবরের মতোই এবারও ফুলের দাম চড়া। গোলাপ আর গাঁদার মালা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। বাড়তি দর দিয়েই এসব ফুল কিনছেন ফুলপ্রেমীরা। খুশির দিনটাতে আসলে টাকা দিয়ে মেজারমেন্ট করা যায় না। গাঁদার লহর আপনার 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আছে। অনেকেই পঞ্জিকার পরিবর্তনের তোয়াক্কা না করেই আজকে উদযাপন করছে ভালোবাসা ও বসন্ত একই সাথে। কালকে বসন্ত, কিন্তু আজকে সেলিব্রেট করতে এসেছি আমাদের ফ্রেন্ডদের সাথে। মানে আমাদের জীবনে ভ্যালেন্টাইন নাই, এই জন্য আমরা বসন্তই পালন করতেছি। এদিকে 5 তারকা হোটেলগুলো সেজেছে ভ্যালেন্টাইন থিমে। নগরবাসী যেন প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই খাবারের মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। 13, 14, 15 এই 3 দিনে আসলে আমরা সাজিয়েছি। স্পেশাল ব্রাঞ্চ করা হয়েছে এবং স্পেশাল ডিনার থাকছে। প্রাইস এফেক্টিভনেসের দিকে কনসার্ন রেখে এবং অফকোর্স সবাই যেন একটা হোমলি এনভায়রনমেন্ট পায়, এরকম একটা অ্যারেঞ্জমেন্টে ভ্যালেন্টাইন্স ডেটা করা। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা যেন নগরবাসীর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে দ্বিতীয় দিনের মতো চলছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মিনা ফিরদৌস। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিনা, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন?
সোহাগ, যেমনটি বলছিলেন আপনি, আজকে কিন্তু আন্তর্জাতিক প্লাস্টিক মেলার দ্বিতীয়তম দিন, আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দিনের মতো পর্দার আসর নামবে। তবে ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামী আরও 2 দিন চলবে এই মেলা। আমি যদি একটু দেখাতে চাই যে এবারের মেলায় কিন্তু দেশি বিদেশি সহ বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের স্টল, মেশিন, অ্যাক্সেসরিজ এছাড়া মোল্ডগুলো নিয়ে এসেছে, যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই একটি মেশিন বা মোল্ড কিনে তারা কিন্তু আসলে নিজেরাই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করতে পারেন। সেক্ষেত্রে এখানে প্লাস্টিকের যে অপর সম্ভাবনা রয়েছে সেখানেই কিন্তু আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাজ করছে। এবারের 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশি বিদেশি যেসব কোম্পানি এসেছে প্রায় 800টির মতো স্টল। তবে গতবারের চেয়ে এবার স্টল সংখ্যা কিছুটা কম, আয়োজক কোম্পানি বলছে। তবে আমরা বলতে চাই যে গতকাল উদ্বোধন করেছিলেন প্রধান বাণিজ্য উপদেষ্টা মেলাটি আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসলে খুবই একটি ভালো উদ্যোগ। 2011 সাল থেকে আসলে কিন্তু আন্তর্জাতিক এই প্লাস্টিক মেলাটি চলছে। 300 ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতেই প্রতি বছরই এই মেলার আয়োজন হয়ে আসছে। জি সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনা, আপনাকে ধন্যবাদ। দেশের 30% মানুষ এখনো দুর্যোগের আগাম সতর্কবার্তা সম্পর্কে অবগত নয়। সকালের রাজধানীতে আয়োজিত দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য জানানো হয়। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 2027 সালের মধ্যে সবার জন্য আগাম সতর্কবার্তা নিশ্চিত করতে হবে। সেই মোতাবেক সরকার প্রয়োজনীয় কাজ করছে বলে কর্মশালায় জানানো হয়। এছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সতর্কবার্তা দিয়ে থাকেন। তবে সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার উপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। কর্মশালায় বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস শতভাগে নিশ্চিত নয়, তা অবশ্যই সবাইকে মেনে নিতে হবে, কারণ বিভিন্ন কারণে এই আবহাওয়ার পূর্বাভাসের পরিবর্তন হতে পারে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে চোখ রাখছে বিশ্ববাসী। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনে তাদের আলোচনায় বসার কথা। ধারণা করা হচ্ছে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি, আর উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কদিন আগেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এক উড়োজাহাজ ভারতীয়কে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয় বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং এতে দিল্লির সায় ছিল। এবার পশ্চিমাদের সঙ্গে খাতির বাড়ানোর ইঙ্গিত নিয়ে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের সফরে পৌঁছেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে আলাপ সারেন মোদী। এবার দ্বিপাক্ষিক বৈঠক করার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুনেতার বৈঠক হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেই। ট্রাম্প মোদির আলোচনায় কি কি বিষয় থাকতে পারে সেসব নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। বলা হচ্ছে ট্রাম্পের উচ্চ শুল্কের তীর এড়াতে চান মোদি, চান বাণিজ্যের ঝুড়ি আরও প্রসারিত করতে। আলোচনায় যে অভিবাসন ইস্যুও থাকবে তার বলার অপেক্ষা রাখে না। বলা হচ্ছে ট্রাম্প মোদির বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ, কারণ এই সুযোগে আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলাপ সেরে নেবেন তারা। আর সেটা হলে অবধারিতভাবেই বাংলাদেশের পট পরিবর্তনের ইস্যু নিয়ে নাক গলাবেন 2 বিশ্বধর দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ইউক্রেন রাশিয়া এবং হামাস ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। কানাঘুষা রয়েছে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24। এবারে খেলা সংবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে আজ মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের মিশন শুরু। রাত 1:30টায় বাংলাদেশের স্কোয়াডে থাকা পুরো দল দুবাইয়ের বিমান ধরবে। এরপর টুর্নামেন্টের মূল লড়াইয়ে মাঠে নামার আগে নাজমুল হোসেন শান্তর দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাই যখন ওয়ানডে খেলে নিজেদের প্রস্তুতি সেরেছে, সেখানে টাইগাররা বিপিএল এ নিজেদের তৈরি করেছে। তাই তো 17 ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই ওয়ানডে ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নেয়ার একমাত্র সুযোগ। দর্শক, আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।